ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার আগের ক্লাসগুলোতে আমরা নাউন সম্পর্কে জেনেছিলাম। নাউন সম্পর্কে সম্পূর্ণটা জানা হয়নি। আজকে আমাদের ক্লাস 5, এর আগে আর 4টে ক্লাস হয়ে গেছে। সেই 4টে ক্লাসে আমরা নাউন সম্পর্কে জেনেছি, নাউনের ভাগগুলো সম্পর্কে জেনেছি, ইংলিশ বেসিক সম্পর্কে জেনেছি, তাই তো? আজকে আমরা আনকাউন্টেবল নাউন করব। এর আগের দিন আমরা আনকাউন্টেবল নাউন করেছি, কিন্তু আনকাউন্টেবল নাউন চ্যাপ্টারটা অনেকটা বড়, সেই জন্য আমাদেরকে কিছুটা বেশি টাইম দিয়ে এটাকে শিখতে হয়। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে এর আগের ভিডিও কটা দেখে নিও, নাহলে এই আনকাউন্টেবল নাউনটা বুঝতে পারবে না। আজকের ক্লাস তো বুঝতেই পারবে না, আর যেগুলো রয়েছে সেগুলোও বুঝতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক। আনকাউন্টেবল নাউন। তাহলে এর আগের দিনের যেটা করেছি সেটা একবার রিক্যাপ করে নেওয়া যাক। আনকাউন্টেবল নাউন মানে কি বলেছিলাম আমরা? আনকাউন্টেবল নাউন মানে বলা হয়েছিল যেগুলো গোনা যায় না, যেগুলো গোনা যায় না। কাউন্ট মানে গোনা, আন যা হয়েছে সেজন্য কি হয়েছে, এটা কাউন্টের সিনোনিম। কাউন্ট মানে কি? কাউন্ট মানে গোনা। কাউন্টের আগে আন যোগ হওয়াতে এটা কি হয়ে গেছে? আনকাউন্টেবল নাউন হয়ে গেছে, তাই তো? সেজন্য কি এগুলো গোনা যায় না। আনকাউন্টেবল মানে কাউন্ট মানে গোনা, আর আনকাউন্ট গোনা যায় না এমন, গোনা যায় না এমন হলো। এবার এই আনকাউন্টেবল নাউন আমরা কি কি বলেছিলাম? দুটো বলেছিলাম। একটা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা কি বলেছিলাম? আর একটা বলেছিলাম মেটেরিয়াল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন ক প্রকারের, বা আনকাউন্টেবল নাউনের মধ্যে কাইন্ডস অফ নাউনের কোন কোন নাউন পড়ে? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা মেটেরিয়াল নাউন। তাহলে আমরা যদি এই আনকাউন্টেবল নাউনের লিস্টে এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটেরিয়াল নাউন পড়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা পরীক্ষায় আসে এমন কিছু কমন আনকাউন্টেবল নাউনগুলো লিখে নিই। তাহলে চলো লেখা যাক। লিস্ট অফ আনকাউন্টেবল নাউন। 1 নম্বর, হ্যাপিনেস। কাইন্ডনেস। 3 নম্বর, অ্যাংরি। 4 নম্বর, লাভ। 5 নম্বর, চাইল্ডহুড। 6 নম্বর, নলেজ। 7 নম্বর, হার্ড ওয়ার্ক। 8 নম্বর,
এয়ার 9 নম্বর, ফ্রেন্ডশিপ 10 নম্বর, পোয়েট্রি 11 নম্বর, এনার্জি। তোমরা একটা লিখে নাও, 11টা লিখে নাও। এরপরে আরও রয়েছে, লেখাবো। তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নিও। আমরা এটাকে মুছে দিই। বারো, ইন্টেলিজেন্ট 13, হেড 14, ডিজায়ার 15, লেগেজ 16, ব্যাগেজ 17, ব্রেড 18, মানি 19, ফার্নিচার 20, উড 21, ওয়াটার 22, এয়ার 23, কস্ট 24, পেপার 11টা লিখে নাও। মুছে দিই, তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে লিখে নিও। অনেস্টি 10, ডাস্ট 11, ওয়ার্ক 12, ইকুইপমেন্ট 13, এটা হচ্ছে অনেস্টি, ডাস্ট, ওয়ার্ক, ইকুইপমেন্ট। হেলথ 15,
সাকসেস, সিনারি, আরও রয়েছে, অনেক রয়েছে। এগুলো পরীক্ষাতে আসার মতন, মানে পরীক্ষাতে এগুলোর মধ্যে থেকে বেশিরভাগ দেয়। ফিশ, পরীক্ষাতে এর মধ্যে থেকে বেশিরভাগ দেয়। তাহলে এগুলো আনকাউন্টেবল নাউন। এবার এর মধ্যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলোর সাথে এস যোগ হয়। আনকাউন্টেবল নাউন প্লাস এস দিয়ে কি হয়, আনকাউন্টেবল নাউনের তো একটা নির্দিষ্ট মানে রয়েছে, এবার আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করে কি হয়, একটা আলাদা মানে তৈরি হয়ে যায়, অন্য মানে তৈরি হয়, অন্য অর্থ প্রদান করে। বোঝা গেল? যেরকম ফিস। বেশ, আমরা এটাকে মুছে দিই, দিয়ে আমরা ভালো করে লিখি। তাহলে কি লিখলাম, লিখে দিচ্ছি আমি। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আনকাউন্টেবল নাউন কি হয়, আনকাউন্টেবল নাউন এর সাথে এস বা ইএস যোগ হয় না, যোগ হয় না, যোগ হয় না। কিন্তু এমন বিশেষ কিছু নাউন রয়েছে যোগ হয় না, এমন বিশেষ কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলোর সাথে এস বা ইএস যোগ হয়ে নতুন শব্দ তৈরি করে, যোগ হয়ে নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে, তখন সেগুলো অর্থ অনুযায়ী, সেগুলোর অর্থ অনুযায়ী বাক্যে ভার্ব এর সিঙ্গুলার ও প্লুরাল রূপ ব্যবহার করা হয়, হলো। তাহলে এটা তোমরা লিখে নাও। এক্সাম্পলটা দিদি আমরা, এক্সাম্পল উড, উড মানে কি, আমরা কাঠ জানি, কাঠ, উড মানে কাঠ জানি। এই উড হিসাবে সেন্টেন্স অনুযায়ী, এগুলো কিন্তু সেন্টেন্স অনুযায়ী বুঝে লিখতে হবে, মানে সেন্টেন্সে যেই অর্থ বোঝাবে, উড মানে কাঠ, সেন্টেন্সে যদি উড বোঝায় তাহলে কাঠ অর্থে বোঝাবে, কিন্তু সেন্টেন্সে যদি কাঠ না বুঝিয়ে জঙ্গল বোঝায় তখন কি হবে, উডস, উডস মানে কি, জঙ্গল। উড মানে কাঠ আর উডস মানে জঙ্গল। তাহলে এটা আনকাউন্টেবল নাউন আমরা জানি, এটা আনকাউন্টেবল নাউন। এবার এই আনকাউন্টেবল নাউনের সাথে কি যোগ হলো, এস বাই এস যোগ হলো, দিয়ে কি হলো, কি হয়েছে, নতুন শব্দ তৈরি করে, নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে। তাহলে নতুন অর্থ, তাহলে আনকাউন্টেবল নাউন প্লাস এস দিয়ে কি হলো, একটা নতুন শব্দ তৈরি হলো, উডস। এবার এটার মানে কি, জঙ্গল।
তখন আর এটার মানে কাঠ থাকলো না। তখন এটা যখন নতুন শব্দ গেল তখন আর এটাকে আমরা কি বলতে পারবো না, এটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলতে পারবো না। বুঝে গেল? লিখে নাও, এটাকে মুছে দিয়ে এবার এই আনকাউন্টেবল নাউন যেগুলো রয়েছে তার মধ্যে আমরা এটা জানি ইউনিট মানে কি? ইউনিট মানে একক। কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে যেগুলোর একক রয়েছে, ইউনিট রয়েছে, যেরকম মানির ইউনিট কি? রুপি। বাংলাদেশের টাকা, তাই তো? এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম ইউনিট আমরা ব্যবহার করি মানির। হলো। তারপরে জল, 1 লিটার এভাবে ব্যবহার করি, ইউনিট। লিটার এরকম ব্যবহার করি তো। এবার এই যে ইউনিটগুলো, আনকাউন্টেবল নাউন যেগুলো ইউনিট ব্যবহার করে, যেগুলোর সাথে আমরা ইউনিট ব্যবহার করি, সেই ইউনিটটা কীরকমভাবে ব্যবহার করা হবে সেই নিয়ে একটা কনসেপ্ট পড়তে হয় আমাদের। তাহলে সেটা যদি আমরা ভালো করে শিখে নিই, যেরকম নাউন কোনখানে বসে সেটা আমরা শিখেছি প্রথম ক্লাসে, সেরকমই এই নাউনের ইউনিটটা কিভাবে ব্যবহার করব আমরা, এই নাউনের ইউনিটের সাথে কি ব্যবহার হয় না হয় সেটা যদি আমরা জেনে নিই তাহলে আমাদের আনকাউন্টেবল নাউন করতে খুবই সুবিধা হবে। তাহলে আমরা এখানে হেডিং করব ইউনিট কনসেপ্ট। আমরা পড়ব ইউনিট কনসেপ্ট। পড়ার আগে আমাদেরকে ইউনিট মানে কি সেটা জানতে হবে। ইউনিট মানে কি? একক হলো। এবার এই ইউনিটকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা ডেফিনেট ইউনিট উইথ কমপ্লিট মিনিং। আরেকটা কি? ডেফিনেট ইউনিট উইথ ইনকমপ্লিট মিনিং। হলো। এবার এই ডেফিনেট ইউনিট উইথ কমপ্লিট মিনিং মানে কি? ডেফিনেট ইউনিট উইথ কমপ্লিট মিনিং মানে যে ইউনিটগুলোর সম্পূর্ণ মানে রয়েছে, সম্পূর্ণ অর্থ আছে, আর এগুলোর কি? ইনকমপ্লিট মিনিং মানে অসম্পূর্ণ অর্থ। মানে যাদের অর্থটা সম্পূর্ণ নয়। হলো। এবার এই যাদের সম্পূর্ণ অর্থ নেই তাদেরকে আমরা কখনোই মেন নাউন হিসেবে ব্যবহার করতে হয় না। মেন নাউন হিসাবে ব্যবহার হয় না। আর এগুলো কি? এটা যেহেতু সম্পূর্ণ অর্থ রয়েছে সেজন্য এটা কি হয়? মেন নাউন হিসেবে ব্যবহার হয়। মেন নাউন হিসেবে ব্যবহার হয়। এটুকু লিখে নাও। definite unit
কমপ্লিট মিনিং। বোর্ড ছোট তো সেজন্য আমরা সংক্ষেপে লিখলাম। ডেফিনেট ইউনিট ইনকমপ্লিট মিনিং হলো। এবার এগুলোর মধ্যে কি কি আসে? এর মধ্যে আসে হচ্ছে গিয়ে রুপি, এর মধ্যে আসে হচ্ছে গিয়ে ডে, এর মধ্যে আসে হচ্ছে গিয়ে মান্থ, এর মধ্যে আসে হচ্ছে গিয়ে ইয়ার, আর এর মধ্যে কি কি আসে? থাউজেন্ড, তারপরে আছে 100, মিলিয়ন, ফুট, ইঞ্চ হলো। এগুলো এর মধ্যে পড়ে আর এগুলো এর মধ্যে পড়ে। এবার আমরা কি লিখলাম? যে ডেফিনেট ইউনিট এর মধ্যে যে কমপ্লিট মিনিং যুক্ত ইউনিট রয়েছে এইগুলোকে আমরা কি ব্যবহার করতে পারি? মেন নাউন হিসেবে ব্যবহার করতে পারি। আমরা লিখে নিই, ইংরেজিতে লিখে নিই, ইউজ অ্যাজ আ মেন নাউন। Cannot be used as a main noun. Used as a main noun আর এটা cannot be used as a main noun, মানে এটা মেন নাউন হিসেবে ব্যবহৃত হয় না। এর উদাহরণগুলো আমরা দেখে নেব, তোমরা এগুলো লিখে নাও। এটা কি? রুপি কার ইউনিট? মানির ইউনিট। ডে কার ইউনিট? ডে হচ্ছে গিয়ে সময়ের ইউনিট। মান্থ, ইয়ার, এগুলো কি সময়ের ইউনিট। আর এগুলো কি? থাউজেন্ড, 100, মিলিয়ন, ফুট, ইঞ্চ, এগুলো সব কিছুর ইউনিট। যেরকম থাউজেন্ড, আমরা যদি 100 টাকা বলি, থাউজেন্ড রুপি, মানে থাউজেন্ডের পরে এই কমপ্লিট মিনিং যুক্ত ডেফিনিট ইউনিট বসে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে এই DUIM মানে ডেফিনেট ইউনিট ইনকমপ্লিট মিনিং, এরপরে DU মানে ডেফিনেট ইউনিট। এটা আমরা পরের পেজে লিখি। আমরা এটা লিখতেই পারি যে DEFINIT definite unit with complete meaning DEFINIT definite unit with incomplete meaning এর পরে মেন নাউন হিসাবে ব্যবহার হয় তাই এর সিঙ্গুলার প্লুরাল সম্ভব হলো। এবার এখানে আমরা কি লিখব? এটি যেহেতু মেন নাউন হিসাবে ব্যবহার হয় না তাই
এর সাথে এস বা তাই হয় না, তাই এটির সিঙ্গুলার প্লুরাল হয় না। লিখতে পারি আমরা, মানে এরপরে যে স্লাইডটা রয়েছে সেটাতে আমরা বোঝাচ্ছি, এটুকু তোমরা লিখে নাও। এটা লেখা আছে যে ডেফিনেট ইউনিট উইথ কমপ্লিট মিনিং, ডেফিনেট ইউনিট উইথ ইনকমপ্লিট মিনিং এর পরে মেন নাউন হিসাবে ব্যবহৃত হয় হলো, এবং নাউন অনুযায়ী মেন নাউনটা কি হয় সেটা সিঙ্গুলার বা প্লুরাল, এটার তাই এর সিঙ্গুলার বা প্লুরাল করা সম্ভব হয়, মানে ডেফিনেট ইউনিটের সিঙ্গুলার বা প্লুরাল করা সম্ভব হয়, যেরকম রুপি এর সিঙ্গুলার প্লুরাল করা সম্ভব হবে। কিন্তু ইনডেফিনিট ইউনিট যেহেতু এটা মেন নাউন হিসেবে ব্যবহার হয় না, এটা মেন নাউন হিসেবে ব্যবহার হয়, মেন নাউন হিসেবে ব্যবহার হয়, সেই জন্য কি হয় এটা সিঙ্গুলার প্লুরাল সম্ভব হয়। আর এটা মেন নাউন হিসেবে ব্যবহার হয় না, তাই এর কি হয় সিঙ্গুলার প্লুরাল করা সম্ভব হয় না, কারণ এটা তখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, এবার অ্যাডজেক্টিভ রূপে কেমন কাজ করে সেটা আমরা পরের পেজে দেখি। তোমরা এইটুকুনি লিখে নাও, ভিডিওটাকে পজ করে লিখে নিও, মুছে দিলাম। I have to 2000 rupee, or 2000 হলো। এবার এখানে কি রয়েছে, আই হ্যাভ মানে আমার আছে, টু মানে 2, 1000 মানে কি, 1000 মানে 1000, এখানে 1000 হবে না থাউজেন্ডস হবে, কারণ এই 2 এর প্রভাবটা সম্পূর্ণ এই রুপির উপরে পড়ছে, তাই তো। 2000 এই পুরোটা একটা হয়ে গিয়ে এর যে প্রভাবটা সেটা কিসের উপর পড়ছে, এই রুপির উপরে পড়ছে, রুপিজের উপরে পড়ছে, সেই জন্য আমরা এটা মেন নাউন হিসেবে দেখতে পাচ্ছি এখানে। সেই জন্য এই রুপিজের সাথে এখানে যদি শুধু রুপি দেওয়া থাকতো তাহলে ভুল হতো, এখানে আমরা রুপির সাথে এস যোগ করবো, রুপিজ, এটাকে আমরা প্লুরাল করব, এটার প্রভাবটা এখানে পড়ছে বলে এটাকে আমরা কি করব, প্লুরাল করব, কারণ এটা প্লুরাল রয়েছে বলে এটা আমরা প্লুরাল করব হলো। এবার এই 1000টা এই রুপির আগে রয়েছে, সেই জন্য এই মেন নাউনের আগে যেটা বসে, সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। এবার এটা যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেল, সেই জন্য অ্যাডজেক্টিভের তো আমরা নাম্বার করতে পারি না, কারণ আমরা শুধুমাত্র কিসের নাম্বার করতে পারি, আমরা শুধুমাত্র নাউনের নাম্বার করতে পারি, নাউনের নাম্বার হয়। এই নাম্বারের মধ্যে কি কি থাকে, সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার, বোঝা গেল। তাই সেই জন্য এর সাথে আমরা এস বাই এস যোগ করতে পারি না, ক্লিয়ার হলো। আরেকবার বুঝিয়ে দিই, আই হ্যাভ 2000 রুপিস, একটা দেওয়া হলো রুপি, আর এখানে দিলাম 1000, এইটা হবে অথবা এইটা হবে, আই হ্যাভ 2000 অথবা 1000 রুপিস অথবা রুপি, তাহলে আমরা কোনটাকে নেব, আমরা কি দেখবো, এখানে কি রয়েছে, আই হ্যাভ মানে আমার কাছে, 2000 এটা কি ইনডেফিনিট ইউনিটের ইনকমপ্লিট সেন্স যুক্ত ইউনিট, আর এটা কি ইনডেফিনিট ইউনিটের কমপ্লিট সেন্স যুক্ত ইউনিট। এই 2000 বা 2000
এটার সাথে আমরা এস যোগ করব না, কারণ হচ্ছে গিয়ে এইখানে যেহেতু আমরা মেন নাউন পেয়ে যাচ্ছি, মেন নাউনের আমরা সবসময় সিঙ্গুলার প্লুরাল করব, আর নাউনের আগে একটা নাউনের আগে কখনো একটা আরেকটা নাউন বসতে হয় না। নাউন বসে কিন্তু সেই নাউনটা কি হিসেবে বসে, সেই নাউনটা বসে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। প্রথম দিন আমরা যখন ক্লাস করেছিলাম তখন আমরা লিখেছিলাম যে নাউন বা প্রোনাউনের আগে সর্বদা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভ কি করে, এই নাউন বা প্রোনাউনের সম্পর্কে ইনফরমেশন প্রদান করে। তাহলে এই 2000 আই হ্যাভ রুপিজ মানে আমার কাছে টাকা রয়েছে। রুপিজ মানে আমাদের যেহেতু মুদ্রা, রুপিজ মানে রুপিয়া, তার মানে আমার কাছে কি আছে, আমার কাছে রুপিয়া আছে। আই হ্যাভ রুপিজ মানে আমার কাছে রুপিয়া আছে। এইটুকু যদি বাদও দিয়ে দিই আমাদের কিন্তু একটা সম্পূর্ণ মিনিং পাচ্ছি। কিন্তু আই হ্যাভ 1000 এটা মানে আমরা কোনো মিনিং পাচ্ছি না। আই হ্যাভ রুপিজ মানে মিনিং পাচ্ছি, সেজন্য এটা কি হয়ে গেল, মেন নাউন হয়ে গেল। আর মেন নাউনের আগে কি বসলো, এই 2000 এটা বসে কি করলো, এটা আমাদেরকে মেন নাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করলো। মানে রুপিসটা কতটা পরিমাণ রয়েছে, 2000 মানে 200 টাকা মতন রয়েছে, ঠিক আছে, মানে 200-র মতন রয়েছে মিনিংটা, ওই রুপিটা, বোঝা হলো। সেই জন্য এই 1000-এর সাথে এস বাই এস যোগ করতে পারবো না। এটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আমরা এস বাই এস যোগ করতে পারবো না। অ্যাডজেক্টিভের কখনোই নাম্বার হয় না, নাম্বার সবসময় কিসের হয়, নাউনের হয়। আজ তাহলে এই পর্যন্তই থাক। এর পরের দিন আবার আনকাউন্টেবল নাউনের আরও নতুন একটা, আজকে আমরা এই কনসেপ্টটা পড়লাম, আনকাউন্টেবল নাউনের আর একটা কনসেপ্ট নিয়ে এর পরের দিন আমরা হাজির হব। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।